টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই অ্যাসাইনমেন্টটা তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে এবং এখান থেকে কি কি শিখতে পারবে সেই বিষয়টা হচ্ছে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে দেখো, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা আংশিক অ্যাসাইনমেন্ট, যেখানে হচ্ছে গৌতম এন্টারপ্রাইজের 2021 সালের জানুয়ারি মাসের একটা হিসাব বিস্তারিত দেওয়া আছে, সেটা নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। তাহলে দেখো, এখানে হচ্ছে শিখতে পারবে কি তোমরা হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বইসমূহ প্রস্তুত ও সংরক্ষণ করতে পারবে, ব্যবসায়ের লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণে এগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণী অনুযায়ী চিহ্নিত করতে পারবে। এই বিষয়গুলা আমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট থেকে শিখব। এবং এখানে আমাদের যে করণীয় সেটার মধ্যে দেখো, প্রথমে আছে হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ ও প্রারম্ভিক উদ্বৃত্ত সহ ট্যাবুলার ছকে অন্তর্ভুক্ত কিভাবে করব সেটা আমরা দেখব। তোমরা জানো যে ট্যাবুলার ছক আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। খ নম্বরে বলতেছে যে হিসাবের শ্রেণী বিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। শ্রেণী বিভাগ হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা নির্ণয় করব। তোমরা জানো যে হচ্ছে সনাতন এবং আধুনিক পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি, সেটাই করব। ক নম্বরে বলতেছে চলমান জের ছক অনুসরণ করতে হবে। চলমান জের ছক কিন্তু আমরা খতিয়ানের ক্ষেত্রে অনুসরণ করি, সেটা আমরা এখানে করব। ঘ নম্বরে বলতেছে প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ব্যাখ্যা করো। এটা কি ব্যাখ্যা করতে বলছে? হিসাব চক্রের যে ধাপ আছে এই ধাপ সম্বন্ধে আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তো চলো আমরা এটা এখন শুরু করি। প্রথমে হচ্ছে আমরা ক নাম্বার কোশ্চেনটা সলভ করব। ক নাম্বার কোশ্চেনটা কিভাবে আসলে একটা অ্যাসাইনমেন্টের মধ্যে উপস্থাপন করতে হয় সেটা আমরা দেখব। যেখানে বলছে লেনদেন চিহ্নিতকরণ ও প্রারম্ভিক উদ্বৃত্ত সহ ট্যাবুলার ছকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখো আমাদের ক নাম্বার কোশ্চেনটা কি বলতেছে যে 5, 6, 16 এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এখন হিসাব সমীকরণের প্রভাব কিন্তু আমাদেরকে হচ্ছে কি ট্যাবুলার ছকের মাধ্যমে দেখাতে হবে। তো দেখো আমাদের হচ্ছে এই যে 5 নাম্বার, 6 নাম্বার, 16 নাম্বার এবং কি বলছে 28 নাম্বার কোশ্চেন, এই যে 28 নাম্বার কোশ্চেন, এই চারটা কোশ্চেনের হচ্ছে ট্যাবুলার ছকের মাধ্যমে প্রভাব দেখাতে বলছে। কিন্তু তার আগে আমাদেরকে একদম প্রথমে দেখো, এই যে শুরুতে হচ্ছে 1 তারিখে একটা লেনদেন আছে, এই লেনদেনটাও কিন্তু এই যে বলছিল যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ, তার মানে এই যে 1 তারিখে দেখো যেটা নিয়ে আসছিল সেইটা সহ কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই ট্যাবুলার ছকটা তৈরি করতে হবে। তো ট্যাবুলার ছকের একদম প্রথমে যে উদ্বৃত্ত নিয়ে আসছিল সেটা একটু দেখো, আমি পড়তেছি। বলতেছে গৌতম এন্টারপ্রাইজের 31শে জানুয়ারি 2021 সালের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ ছিল: নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, দেনাদার 40,000 টাকা, পাওনাদার 45,000 টাকা। ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায় সংগঠিত বাকি লেনদেনগুলো দেওয়া আছে। তাহলে আমাদের 1 তারিখের লেনদেনের মধ্যে প্রথমে আছে নগদ 80,000 টাকা। এখন দেখো আমরা যদি ট্যাবুলার ছকের মধ্যে নিয়ে আসি, তো প্রথমে হচ্ছে আমরা ট্যাবুলার ছকটা ড্র করব। তোমরা দেখো এখানে আমি একটা ট্যাবুলার ছক ড্র করে সলিউশন করে ফেলেছি। এখানে প্রথমে আছে দেখো হিসাব সমীকরণটা, যেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তি বলা হয়। তো দেখো এখানে এ সমান সমান এল প্লাস ওই বলা আছে। তো আমি হচ্ছে ওইখানে এর মধ্যে যত সম্পদ আছে, যেমন নগদ, দেনাদার, অফিস সরঞ্জাম, অগ্রিম ভাড়া, সবগুলা নিয়ে আসছি। লায়াবিলিটিস বা দায়ের মধ্যে দেখো পাওনাদার, প্রদেয় নোট, ব্যাংক ঋণ ছিল, নিয়ে আসছি। আর মালিকানা সত্ত্বের মধ্যে শুধুমাত্র মূলধন নিয়ে আসছি। আর একদম রাইট সাইডে আমরা মন্তব্যটা লিখছি আর লেফট সাইডে তারিখ লিখেছি। তো প্রথমে হচ্ছে আমি বলছিলাম যে নগদ ছিল কত, 80,000 টাকা। এই দেখো আমাদের কোশ্চেনের নগদ বলছে 80,000। তোমরা জানো যে নগদ হচ্ছে একটা সম্পদ। কোনো প্রতিষ্ঠানে যখন নগদ সম্পদ নিয়ে আসা হয় তখন নগদ সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য আমরা নগদ সম্পদকে বৃদ্ধি করলাম। এই দেখো নগদ সম্পদ 80,000 টাকা নিয়ে আসছি। ঠিক তারপরে আছে দেখো অফিস সরঞ্জাম কত, 30,000 এবং দেনাদার 40,000 টাকা। এই দেখো অফিস সরঞ্জাম হচ্ছে 30,000 এবং দেনাদার 40,000 টাকা নিয়ে আসছি। এই 1 তারিখে আর কোনো সম্পদ কিন্তু আমাদের নাই। তারপরে বলছে কি যে পাওনাদার আছে 45,000 টাকা। এই দেখো আমরা পাওনাদার হচ্ছে 45,000 টাকা নিয়ে চলে আসছি। তারপরে আর কিছু নাই। এখন একটা প্রতিষ্ঠানের যখন কোনো ব্যবসা শুরু হয় তখন কিন্তু প্রারম্ভিক মূলধনটা বা উদ্বৃত্ত নিয়ে আসে, যেখানে হচ্ছে মোট সম্পদ এবং দায় থাকে। তোমরা জানো
যে সম্পদ থেকে দায় বাদ দিয়ে দিলে কি বের হয়, আমাদের মূলধন বের হয়। এবং আমাদেরকে এখানে কিন্তু প্রুফ করতে হবে যে মোট সম্পদ সমান সমান মোট দায় এবং মালিকানা সত্ত্ব। তো এখানে হচ্ছে আমাদের মোট সম্পদ আছে ৮০,০০০, ৪০,০০০, ৩০,০০০, দায় আছে ৪৫,০০০। তাহলে এই ৮০,০০০, ৪০,০০০, ৩০,০০০ এখান থেকে যদি ৪৫,০০০ মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমাদের বাকি থাকে কত, মূলধন ১,০৫,০০০ টাকা। এবার তোমরা দুইটা সাইড যোগ করে দেখো, আমাদের ব্যালেন্স কিন্তু ইকুয়াল আছে, যেটা আমরা হিসাব সমীকরণে জানি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা আমাদের প্রুফ করতে হয়। তারপরে দেখো ফেব্রুয়ারি ৫ তারিখে কি বলতেছে, ফেব্রুয়ারি ৫ তারিখে বলতেছে যে ১৩% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখো। এটার যদি জাবেদা না করতে পারো তাহলে কিন্তু ট্যাবুলার ছকে এটা উপস্থাপন করতে পারবে না। ১৩% প্রদেয় নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতেছি। নর্মালি আমরা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তখন আমরা কি করি, জাবেদা দেওয়ার সময় নগদানকে ডেবিট করি, যে নগদান ডেবিট, আর হচ্ছে ব্যাংক থেকে যে ঋণ নিই সেই ব্যাংক ঋণরে কী করি, ক্রেডিট করি, ব্যাংক ঋণ ক্রেডিট। কিন্তু এখানে দেখো আমাদেরকে বলতেছে কি, যে প্রদেয় নোট যেটাতে আমাদের ১৩% সুদ দিতে হবে, এই ১৩% সুদের বিনিময়ে প্রদেয় নোটে স্বীকৃতি প্রদান করতেছি, যার মাধ্যমে আমরা ঋণ গ্রহণ করব। এই ঋণ গ্রহণ করতেছি প্রদেয় নোটের মাধ্যমে। এই জন্য দেখো আমাদের জাবেদাটা কি হবে, প্রদেয় নোট কিন্তু আমরা ব্যাংকের কাছে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের প্রদেয় নোট নামক দায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই জন্য প্রদেয় নোট কি হবে, প্রদেয় নোট এটা কিন্তু ক্রেডিট হবে, কারণ দায় বাড়তেছে। আর ব্যাংক থেকে যে ঋণ নিলাম সে ব্যাংক ঋণ কিন্তু কমে যাচ্ছে, কারণ কিসের বিনিময়ে নিচ্ছি আমরা, প্রদেয় নোটের বিনিময়ে। এই জন্য ব্যাংক ঋণটা কি করব, ডেবিট করব। কারণ হচ্ছে কি, একটা দায় যদি কমে যায় সেটা ডেবিট হবে, আর একটা দায় যদি বেড়ে যায় সেটা ক্রেডিট হবে। এই জন্য প্রদেয় নোট নামক দায় যেহেতু বৃদ্ধি পাচ্ছে ওইটাকে আমরা ক্রেডিট করলাম, আর ব্যাংক নামক দায় কমে যাচ্ছে এই জন্য এটারে ডেবিট করলাম। জাবেদা কিন্তু এটাই হবে, তোমরা কিন্তু নগদান আর ব্যাংক লিখলে হবে না, এখানে প্রদেয় নোট আর ব্যাংক লিখতে হবে, ব্যাংকটা ডেবিট করতে হবে, প্রদেয় নোটে ক্রেডিট করতে হবে। সেই জাবেদাটাই আমি দেখো এই যে ফেব্রুয়ারি ৫ তারিখের মধ্যে লিখেছি। প্রদেয় নোট দেখো দায় বৃদ্ধি পাইছিল ৫০,০০০, আমি এটা বৃদ্ধি করছি, আর ব্যাংক ঋণ ৫০,০০০ হ্রাস করছি, কমে গেছে দায়। এবার দেখো আমাদের ব্যালেন্স যদি আমরা টানি, তাহলে আগের ৮০,০০০, দেনাদার ৪০,০০০, অফিস সরঞ্জাম ৩০,০০০, পাওনাদার ৪৫,০০০, প্রদেয় নোট ৫০,০০০, আর ব্যাংক ঋণ হচ্ছে কত, -৫০,০০০, আর এখানে মূলধন আছে ১,০৫,০০০। এই যে আমি জেড টেনে ফেললাম। ঠিক তারপরে আমাদের ফেব্রুয়ারি ৬ তারিখের লেনদেনটা আসবে। ৬ তারিখে কি বলছে, ৩ মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো ১৫,০০০ টাকা। আচ্ছা, শোরুম ভাড়া যখন অগ্রিম প্রদান করলাম তখন আমাদের কি হলো, নগদ টাকা চলে গেল। এই জন্য দেখো আমরা নগদ থেকে ১৫,০০০ টাকা মাইনাস করে ফেললাম। আর অগ্রিম ভাড়া হচ্ছে আমাদের সম্পদ, দেখো এই যে সম্পদ এ, অ্যাসেটসের সাইডে এই যে অগ্রিম ভাড়া সম্পদ ১৫,০০০ আমরা কি করছি, প্লাস করছি। তারপর আর কোনো লেনদেন নাই, সেম একইভাবে আগের মতো আমরা সবগুলা প্লাস মাইনাস করে দেখো জের নিচে নামিয়ে নিয়ে আসলাম। আর এই পাশে দেখো একইভাবে আমি কিন্তু মন্তব্যগুলো লিখতেছি। প্রথমে ফেব্রুয়ারি ১ তারিখে কি করছিলাম, প্রারম্ভিক মূলধন নিয়ে আসছিলাম, সেটার মন্তব্য করলাম। তারপর ফেব্রুয়ারি ৫ তারিখে দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণ করলাম প্রদেয় নোটের মাধ্যমে, সেটা লিখলাম। ফেব্রুয়ারি ৬ তারিখে আমি যে অগ্রিম ভাড়া প্রদান করলাম সেটার ব্যাখ্যা লিখলাম। এবার দেখো ফেব্রুয়ারি ১৬ তারিখ, সেখানে কি বলতেছে, ফেব্রুয়ারি ১৬ তারিখে বলতেছে ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো ১,২০,০০০ টাকা, নগদে ৬০%, ধারে ৪০%। তোমরা জানো বাট্টা কিন্তু দুই প্রকার, এটা তোমাদের সবারই জানা আছে। একটা হচ্ছে কি কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। এই কারবারি বাট্টা কিন্তু যে কোনো ধরনের লেনদেন থেকে মাইনাস করে দেওয়া হয়, হোক সেটা নগদে বা বাকিতে। তুমি যদি বাকিতে পণ্য কেনো সেখান থেকেও কারবারি বাট্টা বাদ হয়ে যাবে, যদি নগদে পণ্য কেনো সেখান থেকেও কারবারি বাট্টা বাদ হয়ে যাবে। তো এই 3% কারবারি বাট্টা এই ১,২০,০০০ টাকা থেকে আমরা আগে মাইনাস করে ফেলবো। মাইনাস করে বাকি যে টাকা থাকবে সেই টাকাটার জাবেদা দিব এবং নগদে ৬০% বের করব আর ধারে ৪০% বের করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমাদের এই ১,২০,০০০ টাকা থেকে আমরা 3% আগে কারবারি বাট্টা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক নগদে আমরা যত টাকার পণ্য বিক্রি করছিলাম সেটা আমরা নগদে পেলাম। এই দেখো আমরা এখানে হচ্ছে কত ৬৯,৮৪০ টাকা পেলাম, সেটা লিখলাম। আর ধারে মানে বাকিতে যে বিক্রয় করছিলাম দেনাদার, সেটা ছিল আমাদের কত পার্সেন্ট, 40%। এই দেখো 40% ছিল, 40% কত আসছে ৪৬,৫৬০ টাকা। এই দুইটা আমরা এখানে লিখে ফেললাম।
এরপরে দেখো এই দুইটা যোগ করে আমাদের যেহেতু বিক্রি করছি আয় বৃদ্ধি পাইছে, এই যে বিক্রয় করে আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই জন্য দেখো আমরা এই যে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করলাম হচ্ছে কত, এই দুইটা টাকা যোগ করলে আসে 1,16,400 টাকা, সেটা এখানে লিখে ফেললাম। লিখে সেম একইভাবে আগের মতো আমরা জের নামিয়ে ফেললাম সবগুলা প্লাস মাইনাস করে। দেখো এই যে সমানে আমরা সবগুলা জের নামালাম। তারপরে ফেব্রুয়ারি 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখে দেখো কি বলতেছে, এখানে বলতেছে যে অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। একটু আগে আমরা দেখছিলাম কত তারিখে আমরা অগ্রিম ভাড়া দিছিলাম, ফেব্রুয়ারি 6 তারিখে 15,000 টাকা অগ্রিম ভাড়া দিছিলাম, সেইখান থেকে বলছে 1 মাসের ভাড়া অতিক্রান্ত হয়েছে। আচ্ছা এই 15,000 যদি 3 মাসের হয় তাহলে 1 মাসের কত হবে, 1 মাসের 5,000 হবে। এই 5,000 টাকা কি হয়েছে, অগ্রিম ভাড়া অতিক্রান্ত, মানে এটা শেষ হয়ে গেছে, তাহলে তোমার 5,000 টাকার কি হবে, সম্পদ কমে যাবে। এই জন্য দেখো ফেব্রুয়ারি 28 তারিখে আমরা অগ্রিম ভাড়া এই যে 5,000 টাকা সম্পদ কমে গেছে, এটা 5,000 মাইনাস করে দিলাম। একইভাবে সম্পদ কমে গেলে দেখো মূলধন বা মালিকানা সত্ত্ব কিন্তু কমে যায়। এ দেখো আমরা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন থেকে সেম একইভাবে 5,000 টাকা মাইনাস করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে মন্তব্য করলাম যে অগ্রিম ভাড়া অতিক্রান্ত হয়েছে। তারপরে এবার আমরা প্রত্যেকটা জের যোগ করে দেখো নিচে নামিয়ে ফেলেছি। এই পাশে মূলধন ঠিক প্লাস মাইনাস করে যা আসছে সেটা লিখলাম 2,16,400। ব্যাংক ঋণের এখানে ক্যালকুলেশন করে -50,000 আসছে, পদেও নোটের জের আসছে, এইভাবে সবগুলা জের নামালাম। নামায় দেখো সবগুলা জের আমরা এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ফাইনালি দেখালাম, এবং দুই সাইডে আমাদের ব্যালেন্স কিন্তু ইকুয়াল হতে হবে। ট্যাবুলার ছকের কাজ হচ্ছে হিসাব সমীকরণের মাধ্যমে সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করা, উপস্থাপন করা, এবং দুই সাইডের অর্থাৎ সম্পদ সাইড এবং লায়াবিলিটিজ ও মালিকানা সত্ত্বের সাইড দুই সাইড সমান করতে হবে। দেখো আমাদের দুই পাশের জের কিন্তু 2,61,400 টাকা করে আসছে। এটা হচ্ছে ট্যাবুলার ছক। আর তোমরা ট্যাবুলার ছক করার সময় একটা জিনিস মনে রাখবা যে ট্যাবুলার ছকের কিন্তু দুই সাইডে পরিবর্তন হয়। এটা দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন আর একটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। তো আমরা হচ্ছে যখন দেখব যে কোনো একটা হিসাবের একই সাইডে চেঞ্জ হচ্ছে শুধু, তখন একটা সম্পদ বাড়বে একটা সম্পদ কমবে, এইরকম হবে। আর যখন দুই সাইডে চেঞ্জ হবে ইকুয়ালের, তখন দেখবা আইদার দুই সাইডই প্লাস হবে অথবা দুই সাইডই মাইনাস হবে। অর্থাৎ যদি সম্পদ বাড়ে তাহলে হচ্ছে এই যে লায়াবিলিটিজ এবং মালিকানা সত্ত্ব আছে এটাও বাড়বে, আবার যদি সম্পদ কমে তাহলে লায়াবিলিটিজ এবং মালিকানা সত্ত্ব এটাও কমবে, একই রকম ইফেক্ট ফেলবে। কিন্তু যদি যে কোনো এক পাশে ইফেক্ট ফেলে তখন দেখবা কি হবে, একটা বাড়তেছে একটা কমতেছে। এটাই ছিল হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেনের হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট উপস্থাপন হবে সেই নিয়মটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমরা হচ্ছে কি তোমাদের নিজেদের মতো করে উপস্থাপন করবে, কিভাবে করতে হবে আমি জাস্ট নিয়মটা তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা ক নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে দেখো আমাদের খ নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। খ নাম্বারে বলতেছে 12, 18, 22 ও 25 তারিখের লেনদেনগুলো গৌতম এন্টারপ্রাইজের হিসাব বইতে লিপিবদ্ধ করো ব্যাখ্যা ব্যতীত। আমরা এখানে ব্যাখ্যা দিতে বলেনি, কিন্তু দেখো এই খ নাম্বার কোশ্চেনের শুরুতে একটা জিনিস বলা আছে যে হিসাবের শ্রেণী বিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। এইখানে আমাদেরকে বলতেছে যে 12, 18, 22 ও 25 তারিখের লেনদেনগুলা গৌতম এন্টারপ্রাইজে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে। তোমরা জানো যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা মানে এখানে কিন্তু জাবেদাকে বোঝায়, কিন্তু এইখানে দেখো আবার একটু আলাদাভাবে বলে দিয়েছে, সেটা কি যে হিসাবের শ্রেণী বিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে। তার মানে আমাদেরকে শ্রেণী বিভাগ সহ ডেবিট ক্রেডিট করতে হবে, যেখানে ব্যাখ্যা দিতে হবে না। এই জন্য আমরা হুবহু জাবেদার যে ছকের নিয়ম সেই নিয়মে কিন্তু এটা করতেছি না, আমরা হিসাবের শ্রেণী বিভাগ সহ যেভাবে লেনদেনকে বিশ্লেষণ করে সেই অনুযায়ী আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে দেখো খ নাম্বার কোশ্চেনটা এই যে হিসাবের শ্রেণী সহ লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আমরা প্রথমে হচ্ছে তারিখ, তারপরে সংশ্লিষ্ট হিসাব, তারপরে ডেবিট ক্রেডিট, তারপরে হিসাবের শ্রেণী বিভাগ। এখানে দেখো হিসাবের শ্রেণী বিভাগ কিন্তু স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে দেয়নি যে আধুনিক নিয়ম না সনাতন নিয়ম। যদি কিছু বলা না থাকে তখন তুমি সবসময় আধুনিকটাই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি এইখানে তোমাদেরকে দুইটা নিয়মই দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা। এখন তুমি হচ্ছে যখন এটা উপস্থাপন করবে তখন হচ্ছে কি আধুনিক নিয়মটা দিবে অথবা দুইটা দিলেও সমস্যা নাই। আর একদম শেষে আমরা কি করলাম, টাকাটা নিয়ে আসলাম। তো হচ্ছে প্রথমে দেখো আমরা 12 তারিখের লেনদেনটা দেখব। তো 12 তারিখের লেনদেনে কি বলতেছে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ হলো 1,200 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে বিমা প্রিমিয়াম। এখন
প্রিমিয়াম কিন্তু দুইটা থাকে, একটা হচ্ছে সাধারণ বীমা প্রিমিয়াম আর একটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। তো আমাদের এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা কিন্তু জীবন বীমা না, সাধারণ বীমা। তোমরা জানো জাবেদা দেওয়ার সময় জীবন বীমা থাকলে ওটাকে আমরা মালিকের উত্তোলন ধরি, কিন্তু এটা কিন্তু সাধারণ বীমা। এই জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়ামরে আমরা সাধারণ বীমা ধরেই এই জাবেদাটা সলভ করতেছি। তাহলে যেহেতু বীমা প্রিমিয়াম পরিশোধ করা হলো 1200, তাহলে ওটার জাবেদা কি হবে দেখো, এই যে ফেব্রুয়ারি 12, 2021 সালের বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর আমরা একদম রাইট সাইডে টাকাটা লিখে ফেলেছি। এরপর দেখো হিসাবের শ্রেণীর মধ্যে আধুনিক পদ্ধতিতে বীমা প্রিমিয়াম হচ্ছে আমাদের জন্য ব্যয়, এই জন্য আমরা এটাকে ব্যয় লিখেছি। আর নগদান হচ্ছে যেহেতু নগদ টাকা আমরা প্রদান করে ফেলছি, কমে গেছে, তো এই নগদ টাকা কিন্তু আমাদের সম্পদ, দেখো আমরা এখানে সম্পদ লিখেছি। সনাতন পদ্ধতিতে এই বীমা প্রিমিয়ামটাই হচ্ছে যেহেতু ব্যয়, সনাতনে এটা হবে কি নামিক হিসাব। তোমরা জানো যে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। এই আয় ব্যয়কে একসাথে কি বলা হয়, নামিক হিসাব বলা হয়। এই জন্য আমরা এখানে যেহেতু আধুনিক পদ্ধতিতে এটা ব্যয়, সনাতন পদ্ধতিতে এটাকে লিখলাম নামিক হিসাব। একইভাবে নগদান হচ্ছে সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। তারপরে দেখো ফেব্রুয়ারি 18 তারিখ, 18 তারিখে কি বলছে যে মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো 30,000 টাকা। মালিক যদি নগদ উত্তোলন করে তখন জাবেদা কী হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে আমরা লিখে ফেললাম। তাহলে আধুনিক পদ্ধতিতে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, সনাতন পদ্ধতি সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আর নগদান হিসাব হচ্ছে সম্পদ আধুনিক পদ্ধতিতে, আর সনাতন পদ্ধতিতে হচ্ছে সম্পত্তিবাচক। তারপর একদম রাইট সাইডে আমরা এই যে টাকা লিখে ফেললাম দুইটার। তারপরে দেখো ফেব্রুয়ারি 22 তারিখ, ফেব্রুয়ারি 22 তারিখে বলতেছে হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে দেখো পণ্য বিক্রয়। এই যে পণ্য বিক্রয় কত, 5,000 টাকা। কিসের মাধ্যমে পণ্য বিক্রয় করছে, প্রাপ্য বিলের মাধ্যমে। তাহলে দেখো জাবেদা কি হবে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ প্রাপ্য বিল হচ্ছে আধুনিক পদ্ধতিতে সম্পদ, সনাতন পদ্ধতিতে হচ্ছে সম্পত্তিবাচক, অর্থাৎ ব্যক্তিবাচক যে হিসাব আছে ওটার মধ্যে কিন্তু এই প্রাপ্য বিলটা চলে যায় এবং এটা কিন্তু আমাদের একটা সম্পদ। তারপরে দেখো বিক্রয় হিসাব, এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে আয়, সনাতন পদ্ধতিতে হচ্ছে কি নামিক হিসাব। তারপরে আমরা টাকাটা লিখে ফেললাম। দেন দেখা হচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখ, এখানে বলছে কি মালিকের বড় মেয়ের জীবন বীমার প্রিমিয়াম বাবদ পরিশোধ হলো 10,000 টাকা। একটু আগে বলছিলাম যে বীমা প্রিমিয়াম আর জীবন বীমা প্রিমিয়াম দুইটা কিন্তু দুই জিনিস। দেখো এখানে মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রিমিয়াম দিয়েছে, এই জন্য আমরা জাবেদায় দেখো জীবন বীমা লিখি না, এখানে কি লিখেছি উত্তোলন। তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এটারও একই রকম হচ্ছে হিসাব হবে আধুনিক পদ্ধতিতে মালিকানা সত্ত্ব, সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক। আর নগদান হচ্ছে সম্পদ আধুনিক পদ্ধতিতে, আর সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক। দেন আমরা টাকাটা লিখে ফেললাম। এই হচ্ছে খ নাম্বার কোশ্চেনের সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। আচ্ছা দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনটা কি বলতেছে যে সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। আচ্ছা সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো, এখানে কিন্তু ইন্ডিকেট করে বলেনি যে কোন কোন লেনদেনগুলার খতিয়ান হিসাব তৈরি করতে হবে। যেহেতু খ নাম্বার কোশ্চেনের মধ্যে দেখো কিছু তারিখ দেওয়া আছে, সেটা হচ্ছে 12, 18, 22, 25। তারপরেই কিন্তু গ নাম্বার কোশ্চেনটা। যেহেতু গ নাম্বার কোশ্চেনে কোনো স্পেসিফিক তারিখ নাই, এই জন্য আমরা সংশ্লিষ্ট খতিয়ান বলতে এই 12, 18, 22 এবং 25 তারিখের লেনদেনগুলার খতিয়ানকে বুঝেছি। তো আমরা এই লেনদেনগুলারই হচ্ছে কি করব, খতিয়ান করব। তো তোমরা দেখো এর আগে কিন্তু আমি কিভাবে জাবেদা দিয়ে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে শ্রেণীবিভাগ সহ বিশ্লেষণ করতে সেটা তোমাদেরকে বলেছি। এখন আমরা হচ্ছে খতিয়ান করব। তো প্রথমে হচ্ছে আমরা নগদান হিসাবটা নিয়ে আসতেছি। তো নগদান হিসাবের মধ্যে আমাদের কি কি ছিল সেটা হচ্ছে আমরা খতিয়ানের মধ্যে নিয়ে আসবো। দেখো আমরা এই জন্য এখানে লিখেছি যে গৌতম এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট খতিয়ানসমূহ, গৌতম এন্টারপ্রাইজের নগদান হিসাব। দেখো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। এখন এই যে ছকটা এটা কিন্তু হচ্ছে কি চলমান জের ছক। কারণ কি জানো, এই দেখো আমাদের এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে চলমান জের ছক অনুসরণ করতে হবে। এই জন্য আমরা কিন্তু কি টি ছকে করি না, এটা চলমান জের ছকে করছি। তো ওই যে আগের লেনদেনে আমরা ঠিক যতগুলা নগদান হিসাব ছিল সেই লেনদেনগুলোকে এখানে নিয়ে আসছি। তো আমাদের একটা ছিল হচ্ছে কি বিমা প্রিমিয়াম প্রদান করছিলাম, তো জাবেদা ছিল এরকম বিমা প্রিমিয়াম ডেবিট, নগদান ক্রেডিট। তো দেখো আমরা ঠিক খতিয়ানে কিন্তু বিপরীত এন্ট্রিটাকে লিপিবদ্ধ করি। তো যেহেতু বিমা প্রিমিয়াম ডেবিট, নগদান ক্রেডিট ছিল, তাহলে নগদ দেখো আমরা টাকা 1200 ক্রেডিটে লিখে ফেলেছি, কিন্তু বিবরণীতে কি লিখছি বিমা প্রিমিয়াম হিসাব, বিমা প্রিমিয়াম লিখে দেখো ক্রেডিটে 1200 টাকা লিখলাম। এইবার এই ক্রেডিট টাকাটাকে দেখো উদ্বৃত্তের ক্রেডিট ঘরে নিয়ে চলে আসছি। তারপরে দেখো 18 তারিখে ছিল হচ্ছে কি
উত্তোলন মালিক কর্তৃক। তো মালিক উত্তোলন করছিল নগদে 30,000 টাকা, এই জন্য জাবেদা ছিল উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। দেখে একইভাবে আমরা বিপরীত হিসাব উত্তোলন সেটা বিবরণীতে লিখলাম, আর নগদান হিসাব ক্রেডিট ছিল, এই যে ক্রেডিটের ঘরে নগদ টাকা বসালাম। এবার দেখো উদ্বৃত্তের আগের 1200 টাকা আর পরের 30,000 এটা যোগ করে দেখো আমাদের মোট ক্রেডিট ব্যালেন্স আসছে কত, 31,200 টাকা। তারপরে দেখো 25 তারিখে বলছিল হচ্ছে কি মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছিল কত টাকা, 10,000 টাকা। সেটারও জাবেদা দিয়েছিলাম উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। তো এখানে নগদের টাকা ক্রেডিট ঘরে লিখেছি আর বিবরণীতে উত্তোলন লিখেছি। 31,200 সাথে এই 10,000 আবার যোগ করলাম, করে আমাদের মোট জের আসছে কত, নগদান হিসাবের ক্রেডিট জের আসছে 41,200 টাকা। এটা হচ্ছে কি নগদান হিসাব। তারপরে হচ্ছে আমরা আর একটা হিসাবের খতিয়ান করব, যেহেতু খতিয়ান মানেই কি শ্রেণীবিন্যাসকরণ, তাই না? তাহলে প্রত্যেকটা হিসাবের আলাদা করে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাস করতে হবে, যার মধ্যে আমরা নগদান হিসাবটা করে ফেলছি। এখন আমরা করব উত্তোলন হিসাব। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমরা উত্তোলন হিসাব শুরু করব। তো উত্তোলন হিসাবেরও সেম একইভাবে ঘর করলাম। তারপর আমরা দেখলাম কয়টা উত্তোলন হিসাব আছে। দেখো আমরা কিন্তু দুইটা উত্তোলন হিসাব পেয়েছিলাম, একটা হচ্ছে 18 তারিখে মালিক নিজে উত্তোলন করছিল, আর একটা হচ্ছে 25 তারিখে মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছিল। তো আমরা সেটাই করছি। এই যে উত্তোলন হিসাবের মধ্যে দেখো বিপরীতে ছিল নগদান হিসাব লিখছি দুইটারই, লিখে 18 এবং 25 তারিখের টাকা দেখো দুইটা ডেবিট ছিল। প্রথমে হচ্ছে 18 তারিখে 30,000 টাকা লিখলাম ডেবিটে, এবং উদ্বৃত্তর ঘরে দেখো 30,000 টাকা জের নিয়ে আসছি। তারপরে 25 তারিখের যে টাকাটা ডেবিট ছিল উত্তোলন, ওইটা আবার লিখলাম, লিখে এই 30,000 টাকার সাথে এই 10,000 টাকা যোগ করে দেখো আমাদের উত্তোলন হিসাবের জের বা উদ্বৃত্ত কত আসলো, 40,000 টাকা। তারপরে দেখো আমাদের আর একটা যে হিসাব ছিল সেটা হচ্ছে বিমা প্রিমিয়াম। তো বিমা প্রিমিয়ামের একইভাবে ঘর কাটলাম, কাটার পরে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে বিমা প্রিমিয়াম প্রদান করা হয়েছিল 1200 টাকা, যেখানে হচ্ছে জাবেদা ছিল কি বিমা প্রিমিয়াম ডেবিট নগদান ক্রেডিট। তো আমরা নগদান হিসাব বিপরীতের এই বিবরণীতে লিখলাম, লিখে দেখো টাকাটাকে এই যে 1200 টাকা ডেবিট ঘরে লিখলাম, এবং এই একটাই টাকার অ্যামাউন্ট আছে এটাকে ডেবিট উদ্বৃত্তে নিয়ে আসলাম। তাহলে আমাদের ডেবিট জের কত দাঁড়ালো, 1200 টাকা। তারপরে দেখো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হচ্ছে সেম একইভাবে 2021 সালের ফেব্রুয়ারি 22 তারিখে আমরা প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় করছিলাম, যেখানে হচ্ছে কি জাবেদা ছিল প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা বিবরণীতে প্রাপ্য বিল হিসাব লিখলাম এবং ক্রেডিট ঘরে দেখো 5,000 টাকা বসাই দিলাম, এই 5,000ই ক্রেডিট উদ্বৃত্তের ঘরে বসালাম। তাহলে আমাদের বিক্রয় হিসাবের ক্রেডিট জেড দাঁড়ালো কত, 5,000 টাকা। তারপরে একদম শেষে আছে দেখো প্রাপ্য বিল। এই প্রাপ্য বিল কি, এটা হচ্ছে সবসময় ডেবিট হয় আমরা জানি, এবং আমাদের জাবেদা আমরা দেখছি যে প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তো একইভাবে আমরা ফেব্রুয়ারি 22 তারিখে দেখো প্রাপ্য বিল হিসাবের জন্য বিপরীতে ছিল বিক্রয় হিসাব, এটা লিখলাম, এবং প্রাপ্য বিল ডেবিট ছিল 5,000 ডেবিট করলাম, এবং উদ্বৃত্ত ডেবিটের ঘরে 5,000 নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের কি শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান, যেটা হচ্ছে আমরা উপস্থাপন করলাম চলমান জের ছকের মাধ্যমে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব আমাদের ঘ নাম্বার কোশ্চেনে। আচ্ছা আসো আমরা এখন হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব, কিন্তু এই ঘ নাম্বার প্রশ্নটা সলভ করার আগে আমি তোমাদেরকে কিছু বিষয় একটু বলি, শোনো। সেটা হচ্ছে তোমরা সবাই যারা আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের সাথে পরিচিত এবং যারা তোমাদের বন্ধু বান্ধব আছে, এদেরকে তোমরা সবাই হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের অনলাইনের সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি একদম প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো পাবা এবং এখান থেকে সব কিছুই শিখতে পারবা। তো তোমরা হচ্ছে যারা এখনও টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবা। সাথে সাথে আমাদের আরও কয়েকটি চ্যানেল আছে, এটা হচ্ছে টেকনিক ইজি এডুকেশন লাইভ, যেখানে তোমরা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসগুলো দেখতে পাবে। তারপরে আছে হচ্ছে আমাদের টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, যেখানে তোমরা সমস্ত ক্রিয়েটিভ কোশ্চেনগুলোর সমাধান পাবে। আর আরও একটি চ্যানেল হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, এখানে তুমি যত ধরনের এমসিকিউ আছে সবগুলা সলিউশন পাবে। তোমরা তো এতদিন শুধুমাত্র টেকনিক ইজি এডুকেশনের মধ্যে সব ধরনের বিষয় পেয়েছো, কিন্তু আমাদের এই প্রত্যেকটা চ্যানেলে এখন স্পেসিফিকভাবে প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে আলোচনা করা আছে এবং ভিডিও দেওয়া আছে। দয়া করে তোমরা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথেই থাকবা। তো আসো এখন আমরা আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখো ঘ নাম্বার কোশ্চেনটা ছিল এরকম যে
প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ব্যাখ্যা করো, কিন্তু কিসের ব্যাখ্যা করব সেটা কিন্তু আমাদেরকে বলেনি। দেখো একদম শেষে এসে বলে দিচ্ছে এই যে ঘ নাম্বার, হিসাব চক্রের ব্যাখ্যা করো চিত্রসহ। তাহলে চিত্রসহ আমরা হিসাব চক্রের যে ধাপগুলো আছে সেখান থেকে 5টা ধাপ আমরা কি করব, ব্যাখ্যা করব। তো দেখো আমি তোমাদের সামনে হিসাব চক্রের যে 10টা ধাপ আছে সেটার হচ্ছে ছকটা উপস্থাপন করেছি। তো এখানে প্রথম যে 5টা ধাপ আছে, দেখো প্রথমে এটা হচ্ছে 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা 4 নাম্বার এবং এটা হচ্ছে 5 নাম্বার। এই পর্যন্তই আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। এরপরে যদি অন্য কোনো অ্যাসাইনমেন্টে আমাদেরকে বলে বাকি অংশগুলো ব্যাখ্যা করতে, তখন আমরা বাকিগুলো ব্যাখ্যা করব। তো আসো হচ্ছে আমরা হিসাব চক্রের প্রথম যে ধাপটা আছে এটা সম্পর্কে একটু জানি। প্রথম ধাপ হচ্ছে দেখো লেনদেনসমূহ চিহ্নিত ও পরিমাপকরণ, অর্থাৎ কোনো ঘটনা লেনদেন কিনা সেটা চিহ্নিতকরণ করা এবং পরিমাপকরণ করা। তোমরা জানো কোনো একটা লেনদেনকে বা কোনো একটা ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করতে হলে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মেজর কিছু বৈশিষ্ট্য আছে। আমরা 3টা বৈশিষ্ট্যকে সবচেয়ে বেশি ফোকাস করি। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, এটা একটা ঘটনা হতে হবে। 2 নম্বর হচ্ছে 2টা পক্ষ হতে হবে। 3 নম্বর হচ্ছে আর্থিক অঙ্কের পরিমাপ যোগ্যতা এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এই 3টা জিনিস যদি কোনো একটা ঘটনার মধ্যে থাকে তাহলে ওইটাকে আমরা কি বলি, লেনদেন বলি। তো প্রথম কাজই হচ্ছে আমাদের কি করা, লেনদেন চিহ্নিত করা। আশা করি তোমরা প্রথম ধাপটা বুঝতে পেরেছো। তারপর 2 নম্বর ধাপে বলতেছে লেনদেন বিশ্লেষণ করা। এই যে লেনদেন তুমি চিহ্নিতকরণ করলা, এবার এটাকে তোমার কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যেটা কোন জাতীয় লেনদেন, দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন, ব্যবসায়িক লেনদেন, অব্যবসায়িক লেনদেন, এভাবে লেনদেনের অনেকগুলা শ্রেণী বিভাগ আছে। এগুলো বিশ্লেষণ করে তারপরে হচ্ছে এই লেনদেনগুলোকে তোমার কি করতে হবে, পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমাদের পরবর্তী ধাপ কি ছিল, 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে লিপিবদ্ধ বা জাবেদাভুক্তকরণ। অর্থাৎ যদি ওটা লেনদেন হয় বিশ্লেষণের পর ওটাকে আমরা জাবেদাভুক্তকরণ করব, যেটাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। অর্থাৎ কোনো একটা লেনদেন চিহ্নিত করার পর এটা বিশ্লেষণ করব 2 নম্বর ধাপে। 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের হিসাবের প্রাথমিক বই জাবেদা, যেখানে হচ্ছে আমরা লিপিবদ্ধ করি হিসাবগুলোকে প্রাথমিকভাবে, সেটাই আমরা এখানে লিপিবদ্ধকরণ করব। 4 নম্বর ধাপে দেখো কি বলতেছে, শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান। তোমরা জানো লেজার বা খতিয়ানের আরেকটা নামই হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। যেমন আমি একটু আগে তোমাদেরকে করে দেখালাম যে চলমান জের ছকে খতিয়ান করছিলাম, সেখানে দেখো প্রত্যেকটা হিসাবকে আলাদাভাবে শ্রেণীবিভাগ করে ফেলা। প্রত্যেকটা হিসাবকে একটা হিসাব শিরোনাম বা টাইটেল দিয়ে তারপর ওইটাকে কি করা, লিপিবদ্ধ করা, সেটা হচ্ছে আমরা খতিয়ানের মধ্যে করি। এবং তোমরা জানো যে এই শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। তারপরে দেখো 5 নম্বর যে ধাপ সেটা হচ্ছে রেওয়া মিল বা সংক্ষিপ্তকরণ। এর কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে শুদ্ধিকরণ, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাহলে আমাদের 5 নম্বর ধাপ হচ্ছে রেওয়া মিল। এই রেওয়া মিলের মধ্যে আমরা কি করব, প্রত্যেকটা লেনদেন এই যে আগে হিসাবভুক্ত করছিলাম, শ্রেণী বিন্যাসকরণ করছিলাম বা খতিয়ান করছিলাম, সেখান থেকে আমরা সংক্ষিপ্ত করে ফেলবো। যেই রেওয়া মিল দেখে আমরা ফাইনালি কি করি, আর্থিক বিবরণী তৈরি করি। তো সেইটাই আমরা রেওয়া মিলের মধ্যে করব। তো রেওয়া মিলের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে সবগুলা হিসাবে ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করব। এবং এইখানে কিন্তু আমাদের গাণিতিক শুদ্ধতাও যাচাই করা হয়। কোনো ভুল হলে এই রেওয়া মিলের মধ্যেই শুদ্ধতা আমরা যাচাই করি। এই হচ্ছে আমাদের হিসাব চক্রের যে ধাপ, তার প্রথম 5টা ধাপ এবং এর ব্যাখ্যা আমি তোমাদেরকে বলেছি। আশা করি তোমরা সবাই ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে দেখো তোমাদের সামনে আমি হচ্ছে ক, খ, গ এবং ঘ 4টা কোশ্চেনই কীভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হয় সেটার একটা নমুনা দেখালাম। তো তোমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা তোমাদের নিজেদের মতো করে উপস্থাপন করবে। হুবহু যে আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই করতে হবে এমন নয়, তোমরা তোমাদের নিজেদের মতো করে নিয়মটা ঠিক রেখে এই অ্যাসাইনমেন্টটা অ্যাপ্রোচ করবা। এবং আশা করি তোমরা সবাই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে এরকম আরও কোনো অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে তোমাদের সামনে আমি ইনশাল্লাহ উপস্থাপন করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই টেকনিক ইজি এডুকেশনের সাথে থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।